আজকে আমাদের আলোচনার বিষয় শক্তি চট্টোপাধ্যায়ের যেতে পারি কিন্তু কেন যাব। জীবনানন্দ উত্তর আধুনিক বাংলা কবিতার ইতিবৃত্তে শক্তি চট্টোপাধ্যায় নিঃসন্দেহে সর্বাধিক আলোচিত, বিতর্কিত ও বর্ণময় কবি ব্যক্তিত্ব। তিনি উনিশশো ৩৩ খ্রিস্টাব্দে ২৫শে নভেম্বর মামার বাড়িতে উত্তর ২৪ পরগনার অন্তর্গত বহুড়ু গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। আর ১৯৯৫ খ্রিস্টাব্দে ২৩শে মার্চ শান্তিনিকেতনে অতিথি অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করাকালীন তার অকাল মৃত্যু ঘটে। শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে বলতে গিয়ে সুনীল গঙ্গোপাধ্যায় একটি কথা মুখে কুন্তল চট্টোপাধ্যায় তিনি শক্তি চট্টোপাধ্যায়ের ওপর একটি গবেষণা গ্রন্থ নির্মাণ করেছিলেন। সেই গবেষণা গ্রন্থের নাম হল মৃত্যুর পরেও যেন হেঁটে যেতে পারি। সেখানে সুনীল গঙ্গোপাধ্যায় তাঁর খুব প্রিয় বন্ধু শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে বলছেন, শক্তি চট্টোপাধ্যায়ের জীবন ও কাব্য বিষয়ে রচিত হয়েছে এক বিস্তৃত গবেষণা গ্রন্থ। সে সম্পর্কে আমাকে কিছু মন্তব্য লিখতে হবে। এটা আমার কাছে যেন একটা নির্মম কৌতুকের মতো। স্পষ্ট মনে পড়ে শক্তি অনেকবার হাসতে হাসতে সাথীকে বলেছে, সাথী মানে সুনীল গঙ্গোপাধ্যায়ের স্ত্রী, সে অন্তত ৮০-৮৫ বছর বাঁচবে। তার অনেক আগেই আমি অদৃশ্য হয়ে গেছি। বিভিন্ন সভা সমিতিতে বাধ্য হয়েই তাকে আমার সম্পর্কে দু চার কথা বলতে হবে। আমার কাছে সেটাই স্বাভাবিক বলে মনে হতো। শক্তির সম্পর্কে কিছু লিখতে গেলেই সেজন্য কিছুক্ষণ চুপ করে বসে থাকতে হয়। তার সহসা অকাল প্রস্থান আমি এখনো মেনে নিতে পারিনি। কোন একটি পত্রিকায় শক্তির কবিতা সম্পর্কে একটি বিশ্লেষণমূলক গম্ভীর ধরনের আলোচনা প্রকাশিত হলে সে সহস্যে আমাকে বলেছিল, উঠতি বয়সে কোনো নির্জন দুপুরে খেলার ছলে যেসব কবিতা লিখেছি তা নিয়ে ডক্টরেটরা মাথা ঘামিয়ে প্রবন্ধ লিখছে। তখন কি আর এসব ভেবেছি আমরা? হ্যাঁ, খেলার ছলেই শুরু হয়েছিল। যে সময় রবীন্দ্র পরবর্তী প্রধান কবিরা সকলেই জীবিত এবং সৃষ্টিশীল, তখনই শক্তি তরুণ লেখকদের দলে যোগ দেয় এবং অচিরেই কবিতার সংখ্যায় এবং বৈচিত্র্য ও মৌলিকত্বে সে প্রথম সারিতে চলে আসে এবং তার অভ্যুত্থান অব্যাহতভাবে চলতে থাকে। তবে শক্তির রোমাঞ্চকর বোহেমিয়ান জীবনযাপনের নানা সত্য ও কিছু কিছু অতিরঞ্জিত কাহিনী যুক্ত হয় তার জনপ্রিয়তার সঙ্গে এবং অনেক সময় তার কবিতার চেয়ে এইসব কাহিনী প্রাধান্য পায়। আমরা এই পর্যন্ত সুনীল গঙ্গোপাধ্যায়ের কথা বললাম। এবার আমরা আমাদের কথায় আসি। শক্তি চট্টোপাধ্যায়ের যে কবিতাটি আমরা
পড়তে চলেছি, এই কবিতাটি বুঝতে হলে আমার মনে হয় একজন পাঠককে শক্তি চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবনের কিছু কিছু ঘটনা তাকে জানতে হবে। তা নাহলে এই কবিতা তোমার কাছে ঠিক যেন বোধগম্য হবে না। আমরা তার সেই ব্যক্তিগত ক্ষেত্রটি কবিতা পাঠ করার পূর্বে একটু বুঝে নেবার চেষ্টা করি। আমরা বলেছি শক্তি চট্টোপাধ্যায় মামার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবার নাম বামানাথ চট্টোপাধ্যায়, তার মায়ের নাম কমলা চট্টোপাধ্যায়। তিনি সুনীল গঙ্গোপাধ্যায় এই যে কথা মুখে একটি কথা বলেছে দেখবে যে বোহেমিয়ান জীবনযাত্রায়, তাকে নিয়ে তার ব্যক্তিগত জীবনে অনেক কথা আছে, তার মধ্যে অনেক কিছু অতিরঞ্জিত আছে। কিন্তু মানুষটি সাধারণ ছাঁচে ফেলা মানুষ নয়। আমরা তার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রগুলিকে আমরা যদি একটু সাজিয়ে নিই তাহলে বুঝতে পারবো যে এই মানুষটি একদম ভিন্ন প্রকৃতির মানুষ। ম্যাট্রিক পাস করার পর ভালো রেজাল্ট হয়েছিল ম্যাট্রিকে, সেই আনন্দে বন্ধুদের সঙ্গে বসে এক পেট মদ খেয়ে নিলেন। এই যে শুরু হয়ে গেল তার শক্তি চট্টোপাধ্যায়ের তোমার আমার আমাদের লাইনের নন। মাধ্যমিকে দারুণ রেজাল্ট হয়েছে, লোকে মিষ্টি খায়, মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট হয়েছে, 5 জনকে ফোন করে বলবে না ম্যাট্রিকে দারুণ রেজাল্ট হয়েছে, বন্ধুদেরকে নিয়ে এক পেট মদ খেয়ে নিল। এইভাবে তুমি শক্তি চট্টোপাধ্যায়কে বোঝার চেষ্টা করো। তুমি যেভাবে ভাববে তার উল্টো উল্টো ব্যাপার। তো তার এই যে তার ক্ষেত্র, তার জীবনের যে বোহেমিয়ান কথাটা যে সুনীল গঙ্গোপাধ্যায় যে বললেন, এটি খুব আমাদের অবাক লাগে যে এই রকম একজন বিখ্যাত কবি, সেই বিখ্যাত কবি তার ম্যাট্রিক তার রেজাল্ট বেরোনোর সময় তিনি এরকম করেছিলেন। হ্যাঁ, শক্তি চট্টোপাধ্যায় তিনি কিন্তু ম্যাট্রিক পাশ করার আগে 9ম শ্রেণীতে পড়ার সময় 1949 খ্রিস্টাব্দে 9-এ তিনি 1949 খ্রিস্টাব্দে যখন পড়াশোনা করছেন, তখন বাগবাজারে তিনি বের করেছিলেন হাতের লেখা একটি পত্রিকা, যার নাম ছিল প্রগতি। তোমরা ভুল করো না, এই প্রগতি পত্রিকা অ্যাকচুয়ালি বুদ্ধদেব বসু সম্পাদিত, কিন্তু শক্তি চট্টোপাধ্যায় হাতের লেখা যে পত্রিকা বের করলেন তার নাম প্রগতি। পরে নামটি চেঞ্জ করা হয়েছিল, নাম চেঞ্জ করে রাখা হয় নবোদয়। আর এখানেই তিনি স্ফুলিঙ্গ সমাদদার এই ছদ্মনামটি ব্যবহার করেছিলেন। তোমরা জানো শক্তি চট্টোপাধ্যায়ের তার ছদ্মনাম স্ফুলিঙ্গ সমাদদার, অভিনব গুপ্ত, রূপচাঁদ পক্ষী, শক্তিনাথ কবিতীর্থ, এগুলি তার ছদ্মনাম। শক্তি চট্টোপাধ্যায় তিনি ওই মামার বাড়িতে দাদুর কাছে তিনি আছেন, অর্থাৎ মামার বাড়িতেই তিনি বড় হয়েছেন। কারণ মাত্র 7 বছর বয়স যখন শক্তি চট্টোপাধ্যায়ের, তখন বামানাথ বাবু অর্থাৎ শক্তি চট্টোপাধ্যায়ের বাবা তখন মারা যান, সেই জন্যই তিনি মামার বাড়িতেই মানুষ।
সেই বহুড়ু গ্রামে, এই যে গ্রাম, এই গ্রামে বসবাসকালীন গ্রামের প্রকৃতি, গ্রামের সরল সাধারণ মানুষ, গ্রামের যে গ্রাম্য সংস্কৃতি, সেই মামার বাড়ির সামনে কুয়োতলা, নিমতলা, শ্মশান, নদী, এইগুলি তার মামার বাড়িতে তার রাস্তায় হেঁটে যাওয়ার পথেই ছিল। শ্মশানের মরা পুড়িয়ে গেছে, কেউ কাঠ পড়ে আছে, নিবিড়ভাবে দেখতেন। গ্রামের পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, বর্ষার নদীর জলধারা, নিবিড়ভাবে দেখতেন। বাড়ির সামনে কুয়োতলা, তোমরা জানো গ্রাম বাংলায় সেই বাড়ির উঠোনের ওখানে কুয়ো থাকে, এবং সেই কুয়োতলা, ওই কুয়োতলাতেই বিকেলবেলায় ঘরের লোক বসে আড্ডা দেয়। ওই কুয়োতলাতেই হয়তো 9টার সময় আলুর দম দিয়ে মুড়ি মাখিয়ে কুয়োতলায় বসেই খাওয়া হয়। কুয়োতলা শুধু জলতলা হয় না, কুয়োতলা একটা ক্যারেক্টার হয় গ্রাম বাংলার ক্ষেত্রে। তো শক্তি চট্টোপাধ্যায়ের এই যে পরিবেশ, এই যে বহুড়ু গ্রামের যে পরিবেশ, এই যে শ্মশান, এই থেকেই, বা বাবার মৃত্যু সেরকম কিছু মনে নেই, কিন্তু বাবা চলে গেছে, বাবা নেই, এইটা তো তার মনের মধ্যে গেঁথে গেছিল। তার প্রথম মুদ্রিত কবিতা হচ্ছে যম। প্রথম মুদ্রিত কবিতা যম, এর সঙ্গে পরিবেশ জড়িয়ে আছে। এই কবিতাটি প্রকাশিত হয়েছিল বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় 1362 বঙ্গাব্দে চৈত্র সংখ্যায়। শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কুয়োতলা, 1956 সালে লেখা হচ্ছে, আর 1961 সালে প্রকাশিত হয়েছে। দেখো, ব্যক্তিগত জীবনের দুটি অভিজ্ঞতা, একটি প্রথম কবিতা এবং একটি প্রথম উপন্যাসে চলে এলো। এই কুয়োতলার সঙ্গে তার ওই মামার বাড়ির কুয়োতলার ক্ষেত্র জড়িয়ে রয়েছে, ওইটি তার অনুপ্রেরণা। পরবর্তীকালে তিনি তার পড়াশোনা অগ্রসর হয়েছে। তিনি স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ঢুকলেন 1951-52 সালে, এবং কলেজে পড়ার সময় থেকেই তার কবিতা লেখা, বন্ধুদের সঙ্গে আড্ডা, মদ্যপান, এলোমেলোভাবে ঘুরে বেড়ানো, পাহাড় জঙ্গল খুব ভালো লাগতো মানুষটির। সেই পাহাড় জঙ্গলের দিকে টান। আর কমিউনিস্ট পার্টির যে ভাবধারা, সেই কমিউনিস্ট পার্টির সেই বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রের সঙ্গে তার জড়িয়ে যাওয়া, ট্রেড ইউনিয়ন আন্দোলনের সঙ্গে জড়িয়ে যাওয়া, এগুলি শক্তি চট্টোপাধ্যায়ের জীবনের সঙ্গে এগুলি ওতপ্রোতভাবে মিশেছিল। শক্তি চট্টোপাধ্যায় তিনি দারুণ তার মেধা থাকা সত্ত্বেও পড়াশোনা করার ক্ষেত্রে তার এত ডিসব্যালেন্সড, মানে তিনি
কোনো জায়গায় স্থিত হতে পারছিলেন না। কলেজে পড়াশোনা ছেড়ে দিলেন। আমেরিকার বিট কবি অ্যালেন গিন্সবার্গ তিনি কলকাতার বুকে এলেন। তখন একদল কবি গোষ্ঠী তারা সেই গিন্সবার্গের সঙ্গে তারা নতুন আন্দোলনে তারা জড়িয়ে গেল। যে আন্দোলনের যে টিমের যে দলের নাম হচ্ছে হ্যাংরি জেনারেশন, সেই হ্যাংরি জেনারেশন আন্দোলনে তারা ওই গিন্সবার্গের আমেরিকার বিট কবি গিন্সবার্গের তার সেই মতাদর্শের সঙ্গে তারা একীভূত হয়ে গেল। শক্তি চট্টোপাধ্যায় তারপরে মনে হলো গিন্সবার্গ তার যে আদর্শ সেগুলো ঠিক নয়, আবার সেগুলো থেকে তিনি বেরিয়ে আসার চেষ্টা করলেন। তিনি কলেজে পড়াশোনা করতে গেলেন, তিনি দেখলেন এসব পড়াশোনা আমার জন্য নয়, পড়াশোনা ছেড়ে দিলেন। কিরকম ধরনের মানে আমরা সাধারণভাবে বুঝতে পারবো না চরিত্রটি। খুব বৈচিত্র্যপূর্ণ চরিত্র, ব্যালেন্সহীন চরিত্র। 1962-63 সালে কলকাতায় তিনি একটি টিউশনি ক্ষেত্র তৈরি করলেন, ছেলে মেয়েদেরকে পড়াতে আরম্ভ করলেন, সেটাও চলল না। বুদ্ধদেব বসু তাকে নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য বিভাগে ভর্তি করে দিলেন। আবার আমরা বুদ্ধদেব বসু নিজের উদ্যোগে করেছিলেন। বুদ্ধদেব বসু তিনি তো কবিদেরকে তোলার চেষ্টা করতেন, তো সেই বুদ্ধদেব বসু তার তো সেই প্রতিভার চিহ্ন তিনি পেয়েছিলেন। শক্তি চট্টোপাধ্যায় লেখলে কি করছেন তো তখন। তো ভর্তি করলে কি হবে, তিনি তো পড়াশোনায় অত্যন্ত ভালো, কিন্তু শেষ পর্যন্ত তার ধৈর্য থাকবে তবে তো। শক্তি চট্টোপাধ্যায় এক জায়গায় বলছেন, পড়াশোনা করে ডিগ্রি তকমা ছিনিয়ে নিয়ে আমার কিছু হবার নয়। এটা তার নিজের বক্তব্য। পড়াশোনা করে ডিগ্রি তকমা ছিনিয়ে নিয়ে আমার কিছু হবার নয়। কবিতা লেখা, আড্ডা ও মদ্যপান, এলোমেলো ঘুরে বেড়ানো পাহাড় জঙ্গলে, এগুলোই যেন আমার জীবনের সঙ্গে জড়িয়েছিল। শক্তি চট্টোপাধ্যায়ের তার এই কবিতা লেখা, তার এই ভবঘুরে জীবন, তার এই বোহেমিয়ান জীবন, তার অত্যন্ত বন্ধু সঙ্গ, বেশিরভাগ সময় বন্ধু টিম নিয়েই থাকতেন। নামও হয়েছে কবিতা লিখে, অনেকে তাকে চিনে গেছে। তখন কলকাতার কলেজ স্ট্রিটে কফি হাউস আছে, মান্নাদের গানের মধ্যে পাবে তুমি দেখবে। সেই কফি হাউসে সাহিত্যিকরা আড্ডা দিতে যেতেন। শক্তি চট্টোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় বন্ধু হচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায়। এই সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায় বা তার এই বন্ধু দল এমন বোহেমিয়ান জীবনযাত্রা করত, কেউ কেউ মজা করে বলতো যে কলকাতায় পাহারাদার রাখা যায় প্রয়োজন নেই, কারণ শক্তি সুনীল আছে। মাঝরাতে কলকাতার রাস্তার মুখে ওই মদ খেয়ে পাহারা দেওয়া মানে হেঁটে বেরোনো রাস্তায়, তাহলে চোর ডাকাত আসবে, লোকে নিশ্চিন্ত, শক্তি সুনীল আছে। এই হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়। আমরা মদ খাওয়াটাকে ঘৃণার চোখে তখন দেখি না, যখন মদ খেতে খেতে যখন হিরে বের হয়ে আসে। মাইকেল মধুসূদন দত্ত মদ খেতে খেতেই কিন্তু মেঘনাদ কাব্য, বীরাঙ্গনা কাব্য, কৃষ্ণকুমারী নাটক লিখেছিলেন। অ্যাকচুয়ালি মদটা খারাপ, কিন্তু
যখন তিনি ওইটা না খেলে লিখতে পারবেন না, সেই অমর সৃষ্টিগুলো আসবে না, তখন একটু ব্যতিক্রম হিসেবে ভাবলাম। বা শক্তি চট্টোপাধ্যায় যে প্রসঙ্গে বলছিলাম, একদিন কলকাতার কলেজ স্ট্রিটে কফি হাউসে আড্ডা দিচ্ছেন, সেই সময় একটি মেয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলায় MA-তে পড়ে। সেই মেয়ে তার বান্ধবীদেরকে নিয়ে এই উঠতি কবির সঙ্গে, বললাম নামে তিনি তখন পরিচিত হয়ে গেছেন, এই নতুন কবির সঙ্গে পরিচয় করার জন্য কফি হাউসে সেই তার টেবিলের কাছে এসেছে। শক্তি চট্টোপাধ্যায়ের সঙ্গে সেই পরিচয়ের সূত্র ধরে পরবর্তীকালে তাদের প্রণয়ের সম্পর্ক, তারপর তাদের পরিচয়, প্রণয় এবং তাদের পরিণয়। মীনাক্ষী এই নামটি তোমাকে গেঁথে নিতে হবে। যেতে পারি, কিন্তু কেন যাব? এই কবিতার সঙ্গে মীনাক্ষী নামটি কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এই কবিতা তুমি কিচ্ছু বুঝতে পারবে না যদি মীনাক্ষীকে না চেনো। মীনাক্ষী শক্তি চট্টোপাধ্যায়ের স্ত্রী। মীনাক্ষী হয়তো ভেবেছিল যে এই মানুষটিকে আমি তার বোহেমিয়ান জীবন থেকে সরাতে পারবো, কিন্তু না, মীনাক্ষী তাকে সেইভাবে সরাতে পারেননি। মীনাক্ষী শক্তি চট্টোপাধ্যায় তার ব্যক্তিগত জীবনের স্মৃতিচারণ সূত্রে বলেছেন, মীনাক্ষী আমাকে ডুবে যেতে দেয়নি, ভাসিয়ে রেখেছিল। খুব গুরুত্বপূর্ণ কথা। মীনাক্ষী আমাকে ডুবে যেতে দেয়নি, ভাসিয়ে রেখেছিল। আমি একটু কথাটিকে টেনে একটু বিস্তারিত করে বলবো যে পারেতেও তুলতে পারেনি। মীনাক্ষী ডুবে যেতে দেয়নি, অর্থাৎ শক্তি চট্টোপাধ্যায় অনেক আগেই মরে যেত। শক্তি চট্টোপাধ্যায়কে মীনাক্ষী শেষ হয়ে যেতে দেয়নি, কিন্তু আবার তাকে কিন্তু পারে তুলতেও পারেনি। শক্তি চট্টোপাধ্যায় তার স্ত্রীর সম্পর্কে বলতে গিয়ে আরো বলেছেন যে সংসারে যাবতীয় দায় দায়িত্ব সমস্ত কিছু মীনাক্ষী, সমস্ত দায়িত্ব মীনাক্ষী। শক্তি চট্টোপাধ্যায় সংসারে কিচ্ছু দেখত না। শক্তি চট্টোপাধ্যায় তিনি অন্য ভাবনার জগতে থাকতেন। এ প্রসঙ্গে একটি কথা বলা হয়তো অযৌক্তিক হবে না। আমি তোমাদেরকে একটু আগে বলেছি যে শক্তি চট্টোপাধ্যায় পাহাড়, জঙ্গল এই সমস্ত জায়গায় তিনি ঘুরতে ভালোবাসতেন এবং যখন তখন চলে যেতেন। এই যখন তখন চলে যাওয়ার ক্ষেত্রে তার দার্জিলিং এবং জলপাইগুড়িতে দুই বন্ধু ছিল। তো সেই দার্জিলিং এবং জলপাইগুড়িতে দুই বন্ধুর মধ্যে জলপাইগুড়িতে বন্ধু নাম হচ্ছে অমিতাভ দাশগুপ্ত, আর দার্জিলিংয়ের বন্ধু যে প্রেসিডেন্সি তার ক্লাসমেট ছিল নিত্যপ্রিয় ঘোষ। এই দুজন বন্ধু থাকার জন্যে শক্তি চট্টোপাধ্যায় খুব সুবিধা হয়েছিল। যখন তখন তিনি দার্জিলিং জলপাইগুড়ি চলে যেতেন, আর সেখানে গিয়ে ওই প্রকৃতি কেন্দ্রিক তার কবিতা, অনেক কবিতা তিনি লিখেছেন। একটি মজার কথা বলি প্রসঙ্গে। মীনাক্ষী শক্তি চট্টোপাধ্যায়কে
তাকে একদিন বাজার যেতে বলেছে, তো বাজার গেছেন, বাজারের থলি নিয়ে বাজার করতে গেছেন এই 9টা নাগাদ সকালে। যে লোকটা 9টার সময় সবজি আনতে গেছে বাজারে, সেই মানুষটা 12টার সময় ফেরেনি। কি চিন্তা বলো থাকবে না। শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা লেখার ভাব এসছে, কিন্তু পরিবেশ পাচ্ছেন না। ওই বাজারে ওই আলু কিনতে গিয়ে, পেঁয়াজ কিনতে গিয়ে, ওই মাছ কিনতে গিয়ে ওনার ওই ভাবটা ঠিক মতো আসছে না। তার জন্য প্রকৃতি দরকার, যেখানে মানুষ খুব কম থাকবে, প্রকৃতির সে অপার সৌন্দর্য অনেক বেশি থাকবে। শক্তি চট্টোপাধ্যায় নিজের স্ত্রীকে ভুলে গেলেন, শক্তি চট্টোপাধ্যায় কি করতে গেছেন সেগুলোও ভুলে গেলেন। তিনি ট্রেন ধরে দার্জিলিং চলে গেলেন। দার্জিলিংয়ে 1 সপ্তাহ ধরে ওখানে বন্ধুর বাড়িতে বসে বসে কবিতা লিখলেন। বাড়ির লোকেদের খোঁজাখুঁজি, এমনি তো মদ খায় বুঝতে পারছো, মাত্রাতিরিক্ত মদ খেত, ফলে একটা টেনশন তো থাকেই। তারপর 7 দিন 8 দিন পর তিনি বাড়ি ফিরে আসছেন। মেলে না আমাদের, আমরা যারা গণ্ডিবদ্ধ জীবনে চলি, আমরা যারা সে ট্রাম লাইনের মতো লাইনে যারা চলি, আমরা নিজেদেরকে যারা ট্রামের মতো ভাবি, শক্তি চট্টোপাধ্যায় তার উল্টোটা। শক্তি চট্টোপাধ্যায় তার সেই বোহেমিয়ানের ঘোড়াকে তিনি কখনো জঙ্গলেও চালিয়ে দেন, সেই বোহেমিয়ানের ঘোড়াকে কখনো নদীর দিকেও চালিয়ে দেন, সেই বোহেমিয়ানের ঘোড়াকে কখনো পর্বতের দিকেও চালিয়ে দেন, তার সেই বোহেমিয়ান কবি সত্তার ঘোড়াকে কখনো সেই শহরের মধ্যে বিচরণ করান। কারণ তিনি যে ঘোড়ায় চেপে আছেন, আর আমরা তো ট্রামে চেপে আছি না। ট্রাম তো একটা নির্দিষ্ট লাইনের দিকে যাবে, ট্রাম ওই লাইন ছাড়া কোনো দিকে যেতে পারবে না। ট্রেনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। রাজধানী এক্সপ্রেস যত দামি হোক, যত স্পিডেই চলুক, মনে রাখবে তবু একটা ঘোড়া বলবে রাজধানী, তুমি একটা গণ্ডিবদ্ধ জীবনের মধ্যে আছো। তুমি হতে পারো রাজধানী, তোমার রেট অনেক বেশি হতে পারে, তোমার ডিমান্ড অনেক বেশি হতে পারে, কিন্তু তোমার তৃপ্তি কিন্তু নাই। কারণ জীবনে ওই একটা লাইনই তুমি কিন্তু কন্টিনিউ চলছো, হাওড়া দিল্লি, হাওড়া দিল্লি, হাওড়া আর দিল্লি। যে রাজধানীটা হাওড়া দিল্লি চলে, তার ওই একটা লাইনই যাতায়াত। তুমি দেখবে তোমার আমার আমাদের সব লাইফগুলো দেখবে, কারো লোকাল ট্রেন, কারো রাজধানী। যে বড় লোক সে রাজধানী, যে গরিব লোক সে লোকাল ট্রেন। যে গরিব লোক সে ওই ট্র্যাকের মধ্যে পড়ে আছে, যে বিশাল ধনী ব্যক্তি তিনি ওই ট্র্যাকের মধ্যেই পড়ে আছেন। শক্তি চট্টোপাধ্যায় ঘোড়ার পিঠে চেপে আছে। ওই ঘোড়া রেল লাইনের উপর দিয়ে হাঁটতে পারবে, জঙ্গলের মধ্যেও যেতে পারবে, রাস্তাতেও যেতে পারবে, ওই ঘোড়া পাহাড়ে উঠে যাবে। শক্তি চট্টোপাধ্যায় তার সন্তান, তার একটি পুত্র ছিল তাতার, তার একটি কন্যা বাবুই বা তিতি, আরেকটি নাম ছিল তিতি। তার কন্যার নাম বাবুই বা তিতি, আর ছেলের নাম তাতার। এই যে সন্তান সন্ততি নিয়েও তিনি তৃপ্তি নন, তার তৃপ্তি নেই, তৃপ্তি নেই। এইরকম একটা অবস্থায় যখন চলছে, অর্থাৎ শক্তি চট্টোপাধ্যায় যখন তিনি নিজেই হয়তো ভাবছেন এটা এইভাবে আমি জীবন শেষ করে দেব, আমার জীবন আমি এইভাবেই, আমার জীবন এরকমই, আমার জীবন কতটা আমি শেষ করে দিতে পারি। আমরা চেষ্টা করি জীবনকে কতখানি আমরা 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 আরো বেশি দিন আমরা বাঁচবো, শুধু মুখে নয়। আমরা আমাদের খাওয়া দাওয়া, আমাদের ব্যায়াম, আমাদের হাঁটা চলা, আমাদের মর্নিং ওয়াক করতে যাওয়া, আমরা তো আরো বাঁচিয়ে রাখার চেষ্টা করি আমাকে। আর শক্তি চট্টোপাধ্যায় নিজেকে
আরো আরো ক্ষীয়মান করে তুলছেন। এই অবস্থাতে আমরা জানি যে শক্তি চট্টোপাধ্যায় 1975 খ্রিস্টাব্দে তিনি আনন্দ পুরস্কার পেলেন। 1975 খ্রিস্টাব্দে তো সেই আনন্দ পুরস্কার পাওয়ার পর এবং তার সেই বছরই তার পুত্র তাতারের জন্ম হয়েছে। তখন তার জীবনে মনে হলো ভাবছিলেন যে এই স্বেচ্ছাচারী জীবন, এই বোহেমিয়ান জীবন থেকে আমার সরে আসা উচিত। মীনাক্ষী আমাকে এত ভালোবাসে, ফ্যামিলিটাকে কত কষ্ট করে সে টানছে, আমার যেন একটা সমাহিত ভাব, আমার যেন একটা সংযত ভাব আসা দরকার। আমার সন্তান এর জন্ম হয়েছে, আমার একটা দায়িত্ববোধ, আমার যেন পিতা হিসেবে আমার দায়িত্ববোধ, আমার স্বামী হিসেবে দায়িত্ববোধ, এইগুলো আমি সেরকম পালন করিনি। আমার এই দায়িত্বগুলো পালন করা উচিত। তাই ভাবছি ওই বোহেমিয়ান জীবন থেকে, ওই বাউন্ডেলেপনা জীবন থেকে, ওই বন্ধু বান্ধব নিয়ে ওই বেল্লাপনা জীবন থেকে, ওই অতিরিক্ত মদ্যপানের জীবন থেকে ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো। আমরা এই ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো থেকে আমরা চলে আসি আমাদের কবিতায়। আমরা যে কবিতাটি পাঠ করতে চলেছি সেই কবিতাটি যে কাব্যের, সেই কাব্যের নামই হচ্ছে যেতে পারি কিন্তু কেন যাব। তবে এই কবিতাটি 1979 খ্রিস্টাব্দে 9ই সেপ্টেম্বর দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল এবং তারপর 1980 খ্রিস্টাব্দে আমি চলে যেতে পারি কাব্যগ্রন্থের প্রথম কবিতা হিসেবে স্থান পায়। তার 2 বছর পরে 1982 খ্রিস্টাব্দে যেতে পারি কিন্তু কেন যাব এই কাব্যগ্রন্থের প্রথম কবিতা হিসেবে কবিতাটি স্থান পায় এবং 1983 খ্রিস্টাব্দে এই কাব্যের জন্য শক্তি চট্টোপাধ্যায় তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান। সেই কাব্যের প্রচ্ছদে একটি ছবি ছিল, সেই ছবিটা ছিল ফুল পাতা সহ গাছের শাখা একটি পায়ের মধ্যে জড়িয়ে রয়েছে। কে এই ফুল, কে এই পাতা, কে এই পা? তোমরা নিজেরাই এবার বলতে পারবে। এই পা হলো শক্তি চট্টোপাধ্যায়, আর এই ফুল পাতা সেই পাটিকে টেনে ধরে রাখার চেষ্টা করছে। এগুলি হলো তার সংসারের, তার অন্তরের একবারে ঘনিষ্ঠ জন, তার স্ত্রী সন্তান, এদের যে টান, সেই টানে সেই পাকে টেনে ধরে আছে। শক্তি চট্টোপাধ্যায়
তিনি কবিতায় লিখছেন, দেখো, ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো, এত কালো মেখেছি দু হাতে এত কাল ধরে, কখনো তোমার করে তোমাকে ভাবিনি, এখনো খাদের পাশে রাত্রিরে দাঁড়ালে চাঁদ ডাকে আয় আয় আয়, এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে চিতা কাঠ ডাকে আয় আয়। যেতে পারি, যে কোনো দিকেই আমি চলে যেতে পারি, কিন্তু কেন যাব? সন্তানের মুখ ধরে একটি চুমো খাবো। যাব, কিন্তু এখনই যাব না, তোমাদেরও সঙ্গে নিয়ে যাব, একাকী যাব না অসময়ে। স্বল্প কলেবরের কবিতা, কিন্তু অনেক গভীর ভাব। আমরা ব্যক্তিগত জীবনের সঙ্গে কবিতার রসগ্রহণ করে নিয়ে তারপর সর্বজনীন একটা ক্ষেত্রে আমরা আসবো, কারণ কবিতা শেষ পর্যন্ত ব্যক্তিগত জীবনে থাকে না, তোমরা জানো। ব্যক্তিগত জীবনকে অতিক্রম করাই হচ্ছে কবিতা, কিন্তু ব্যক্তিগত জীবনের ক্ষেত্র যদি চলে আসে, সেই তথ্যবহুল ক্ষেত্র নিয়ে এসে কবিতার কে সাজালে খুব সুন্দর হয়ে ওঠে। ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো, তোমার কাছে কত সহজ হয়ে যাবে। দেখো, ওই যে আনন্দ পুরস্কার পেলেন, সে আনন্দ পুরস্কার পাওয়ার পর একটা মনের মধ্যে আনন্দ এলো, আর ঠিক সেই বছরই তার ছেলের জন্ম হয়েছে। স্ত্রীর মুখের দিকে তাকিয়ে তার মনে হলো এইগুলো আর করবো না, এগুলো আমার একদম সাংসারিক মানুষের কিছু নয়, কিন্তু ডিসিশন নয়, ভাবছি। ভাবছি মানে আমার ডিসিশন নয়, ভাবছি। ভাবছি একটা ভাবনার মধ্যে রয়েছে, আমার সিদ্ধান্তের মধ্যে আসেনি। ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো। এই ঘুরে দাঁড়ানো মানে কোন দিকে? ঘুরে দাঁড়ানো মানে জীবনের দিকে। ঘুরে দাঁড়ানো মানে মৃত্যুর দিকে নয়। ঘুরে দাঁড়ানো মানে হচ্ছে আমি যে মৃত্যুর দিকে চলে যাচ্ছিলাম, আমি ওই যে শ্মশানের দিকে চলে যাচ্ছিলাম, আমি যে ওই জমের দিকে চলে যাচ্ছিলাম, আমি ওই যে চিতা কাঠের দিকে চলে যাচ্ছিলাম, আমার জীবনকে আমি যে শেষ করে দিচ্ছিলাম, আমার এই উন্মার্গগামিতা, আমার এই যে বোহেমিয়ান যে জীবনধারা, এটা তো আমার জীবনকে শেষ করে দিচ্ছিল। তাহলে এটা আমি ভাবছি এবার ওটা করবো না। তার মানে এই নয় যে আমি মদ খাওয়া বন্ধ করে দিয়েছি, আমি ভাবছি মদ খাবো না, ভাবছি, চিন্তা ভাবনা চলছে। একটা আত্মসমীক্ষা, একটা আত্মসমালোচনার ব্যাপার আসছে। এত কালো মেখেছি দু হাতে, এত কালো মেখেছি দু হাতে এত কাল ধরে, তোমাকে একবারে সময় দিয়ে নির্দিষ্ট করে দিয়েছি, যা তথ্য আমি দিয়েছি তোমাকে। ম্যাট্রিক পাস করেছে, এক পেন মদ খেয়ে নিল বন্ধুদের সঙ্গে বসে। এই যে অতিরিক্ত বন্ধুর সঙ্গে, বন্ধু সবাই তো ভালো হয় না, বন্ধুরা অনেক সময় বন্ধু সর্বনাশের কারণ হয়ে ওঠে। সত্যি চট্টোপাধ্যায়ের ওই ম্যাট্রিক থেকে এসব উদ্ভট টাইপের বন্ধু, ওটা গ্লাসের বন্ধু। ওই যে আমেরিকান বিট কবি অ্যালেন গিনবার্গ, তার হ্যাংরি জেনারেশন আন্দোলনের সঙ্গে জড়িয়ে যাওয়া ঠিক হয়নি, এটা ঠিক হয়নি। সবকিছু তছনছ করে দিয়ে একবারে আমাদের যা মন যাবে তাই করবো, তাই হয় না এরকম। এত কালো মেখেছি দু হাতে এত কাল ধরে, মদ খাওয়াটাও তো কালো। পড়াশোনা করতে করতে আমার মন যাচ্ছে না, পড়াশোনা করবো না, বুদ্ধদেব অবশ্য এত চেষ্টা করলো তবু কমপ্লিট করলো না। কি এগুলো কালো নয়? বোহেমিয়ান জীবনযাত্রা, এটি কি কালো নয়? এত কালো মেখেছি দু হাতে এত কাল ধরে, কখনো তোমার করে তোমাকে ভাবিনি, কখনো তোমার করে তোমাকে ভাবিনি। তোমরা দেখবে আমরা যখন আত্মসমালোচনা করি তখন বুঝতে পারি একমাত্র আমরা সবাই দেখবে নিজে নিজের জায়গা থেকে অন্যজনকে দেখি, কখনো তার জায়গা থেকে তাকে আমরা দেখি না।
মেয়েটির সঙ্গে ছেলেটির প্রেম আছে। মেয়েটি বলছে যে তোমার সঙ্গে আমার প্রেম থাকলেও তোমাকে বিয়ে করতে পারবো না আমি। ছেলেটি বলছে কেন? আমার মা বাবা তোমার সঙ্গে বিয়ে দেবে না, আমি মা বাবার অমতে বিয়ে করতে পারবো না। আমি বাড়ি থেকে বেরিয়ে চলে আসতে পারি, কিন্তু আমার মা বাবা আমার প্রতি যে অবদান, আমার মা বাবা আমাকে কত কষ্ট করে মানুষ করেছে, আমার জীবন বেড়ে ওঠা তো মা বাবার জন্য। তোমার সঙ্গে আমার 2 বছরের সম্পর্ক, আর আমার 18টা বছরের মা বাবার সঙ্গে সম্পর্ক নয়। তারা আমাকে গড়েছেন। আমি যে এই বড় হয়ে আমি যে কলেজে পড়ছি, বিশ্ববিদ্যালয়ে পড়ছি, তো এ তো মা বাবার অবদান। তারা রাজি নয়। আমি কেমন করে তাদের সেই আবেষ্টনী ছেড়ে বেরিয়ে আসতে পারি? মেয়েটা ছেলেটাকে বোঝানোর চেষ্টা করছে। ভালো করে চিন্তা করে দেখো, ছেলেটা বুঝবে না। কারণ ছেলেটা নিজেরটাই ভেবে যাচ্ছে, আমি ওকে পেলাম না, আমি ওকে পেলাম, তাহলে মুখে অ্যাসিড মারবো কি? আর অন্য ছেলের সঙ্গে বিয়ে করবে, আমি কিন্তু বিয়ে ভাঙিয়ে দেবো। এই দেখবে তোমরা, আমরা সবাই আমাদের জায়গা থেকে তাকে দেখি। আমরা পিতৃতান্ত্রিক সমাজে পুরুষেরা, বিশেষ করে পুরুষেরা, যখন নারীদের সঙ্গে আমাদের যখন বিবাহিত জীবনযাত্রা চলে, বিবাহ পরবর্তী জীবন অতিবাহিত হয়, তখন পুরুষেরা তারা নারীদেরকে ওইভাবেই দেখে যে তারও একদিন বিশ্রাম নিতে মন যায়। দৈনিক ওই রান্নার হাঁড়িটা আর খুন্তিটা ঠেলতে ভালো লাগে না। কটা পুরুষ ভাবি আমরা, একরকম কাজ করতে করতে তো বিশ্রাম নিতে মন যায়। বছরে 2 দিনও তো ইচ্ছা যায়। কোন পুরুষ তার স্ত্রীকে বলে যে এই অন্তত মাসে একটা বিশ্রাম তুমি নাও, আমার তো আগে ছুটি আছে, আমি এই রান্নাটা করে দিচ্ছি। আমরা পুরুষেরা পারি। আমাদের প্রেস্টিজে লাগে, আমাদের স্ট্যান্ডার্ডে লাগে। অর্থাৎ ওই নারীটিকে আমরা মানুষ বলে ভাবতে পারি না। কিন্তু যখন আত্মসমালোচনা আসে, যখন আত্মসমীক্ষার ক্ষেত্রে আসে, তখন বোঝা যায় কখনো তোমার করে তোমাকে ভাবি। তোমারও ইচ্ছা অনিচ্ছা আছে, তোমারও বিশ্রাম নেবার মতো সেই শারীরিক মানসিক সেই স্পেসের দরকার হয়। দৈনিক সংসারের কোথা থেকে টাকা আসবে, আবার রান্নাও করতে হবে, সব কিছু মাথা ঘামানো, এটা তোমার পক্ষে সম্ভব নয়। কিন্তু আমি কোনদিন কি মাথা ঘামিয়েছি? শক্তি চট্টোপাধ্যায় কখনো তোমার করে তোমাকে ভাবিনি। কেমন করে সংসারটা চলে কোনদিন মাথা ঘামিয়েছি? কেমন করে নারী চোখের জল ভিতরে গোপন রেখে কেমন ভাবে ছেলেগুলোকে মানুষ করছে কখনো ভেবেছি? কখনো তোমার করে তোমাকে ভাবিনি, শুধু নিজেরটাই ভেবে গেছি। অর্থাৎ স্বার্থপরতা। কবি নিজে বলছেন যে আমি একজন স্বার্থপর ব্যক্তি। এখন খাদের পাশে রাত্রিরে দাঁড়ালে, রাত্রির মানে নেগেটিভ, রাত্রির মানে অন্ধকার, রাত্রির মানে মৃত্যুর প্রতীক। সকালে সূর্য ওঠা মানে জীবন শুরু হলো। আমরা বলি রাত দিন দিয়ে আমরা প্রতীক ব্যবহার করি, দেখবে। এখন খাদের পাশে রাত্রিরে দাঁড়ালে তার মানে তাকে মৃত্যু ডাকছে। ছোটবেলা ঘটনা বললাম না তোমাকে, মামার বাড়ির ওখানে নদী বয়ে যাচ্ছে, জীবনের প্রতীক। আর শ্মশান কার প্রতীক? মৃত্যুর প্রতীক। শ্মশানে চিতা কাঠ কার প্রতীক? মৃত্যুর প্রতীক। এখন খাদের পাশে রাত্রিরে দাঁড়ালে বিপরীত। যখন তিনি মৃত্যুর দিকে চলে যাচ্ছেন, তখন কে ডাকছে তাকে? দেখো, জীবন ডাকছে, চাঁদ ডাকে, আয় আয় আয়। চাঁদ হচ্ছে আমাদের জীবনের স্নিগ্ধতা, পবিত্রতা, জীবনে বেঁচে থাকার আমাদের সৌন্দর্যের প্রতীক হলো চাঁদ। চাঁদ আমাদেরকে রোমান্টিকতায়, আবেশে, আমাদেরকে সৌন্দর্যে চাঁদ আরো আরো বাঁচিয়ে রাখার চেষ্টা করে। আর
খাদ খাদ খাদের নিচেটা ভালো করে দেখবে অন্ধকার। রাত্রির খাদের পাশে দাঁড়াচ্ছি, তার মানে আমি মরতে যাচ্ছি, আমি মৃত্যুকে গ্রহণ করতে যাচ্ছি বা মৃত্যুকে আমি বরণ করে নিতে যাচ্ছি। তখন আমাকে ডাকছে কে? জীবন। তাহলে মৃত্যুর দিকে যখন চলে যাচ্ছে তখন জীবন ডাকছে। এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে, গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে, ঘুমন্ত অবস্থায় গঙ্গার তীরে দাঁড়ালে তোমার ঘুম ভেঙে যাবে। গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে অর্থাৎ আমি মৃত্যু থেকে সরে গিয়ে যখন জীবনের দিকে যাচ্ছি, আমার ঘুম ভাঙার দিকে যাচ্ছি গঙ্গার তীরে, তখন আবার চিতা কাঠ ডাকছে আয় আয়। যখন খাদের কাছে গেল, মৃত্যুর কাছে গেল, তখন জীবন ডাকলো। আর যখন জীবনের কাছে যাচ্ছে তখন আবার মৃত্যু ডাকছে। সেই জন্যই লোকটি বলছে ভাবছি। কেন বলছে ভাবছি? ডিসিশন হয়নি তো, কারণ দুদিকেই ডাকছে। দেখো, মৃত্যুর দিকে গেলে জীবন ডাকছে, জীবনের দিকে গেলে মৃত্যু ডাকছে। মৃত্যুর প্রতীককে অন্ধকার খাদ, জীবনের প্রতীককে চাঁদ। আবার গঙ্গার তীর জীবনের প্রতীক, আবার চিতা কাঠ মৃত্যুর প্রতীক। ডিসিশন আসতেই হবে, কিন্তু সিদ্ধান্ত আসতেই হবে। কবিতা শুরু হয়েছে ভাবজি দিয়ে, কবিতা শেষ তো ভাবজি দিয়ে হবে না। কবিতা শেষ তো সেখানে একটা সিদ্ধান্ত আসতে হবে। কবিতা যেতে পারি, যে কোনো দিকেই আমি চলে যেতে পারি, কিন্তু কেন যাব জিজ্ঞাসা ছিল। আমি চিতা কাঠের দিকে যেতে পারি, আমি বহমান জীবন স্রোতের নদীর দিকে যাই। নদী তো আমাদের জীবনের প্রতীক, আমাদের বহমান জীবন, সেই জীবনের প্রতীক তো নদী। তাহলে আমি চিতা কাঠের দিকে যেতে পারি, আবার আমার আমার যেদিকে মন যাবে। দুদিকে তো টানছে আমাকে, 50-50 হয়ে গেছে। এই মুহূর্তে কবিতাটা যে জায়গা আছে সে জায়গা 50-50 আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কবিতা শুরু হয়েছে 60-40 দিয়ে। তুই বলে 60-40? কবিতা শুরু কিন্তু বলেনি ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো এবং ভাবছি মরে যায় ভালো, না। কবিতা শুরু হয়েছে ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো, মানে জীবনের প্রতি 60% কবিতা শুরুতে, আর মৃত্যুর দিকে 40%। আর কবিতার এই যে আমরা তৃতীয় স্ট্যান্ডাতে এসে দেখলাম জীবন এবং মৃত্যু 50-50 হয়ে আছে, কারণ দুটো করে আছে। দেখো, মৃত্যুর প্রতীক দুটো ক্ষেত্র, খাদ এবং চিতা কাঠ, আর জীবনের প্রতীক দুটো, দেখো, চাঁদ এবং নদীর স্রোত। তাই কবি বলছেন যেতে পারি, যে কোনো দিকেই যেতে পারি। আমি ইচ্ছে গেলে মরেও যেতে পারি, আমি বাঁচতে পারি, আমার উপর নির্ভর করছে। কিন্তু কেন যাব? অর্থাৎ যাব না কার দিকে? চিতা কাঠের দিকে। যাব না কার দিকে? খাদের দিকে। তাহলে আমরা এই স্ট্যান্ডে দেখলাম যেতে পারি, যে কোনো দিকেই আমি চলে যেতে পারি, অর্থাৎ আমি এইদিকেও 50, এইদিকেও 50। কিন্তু শেষ লাইন বলছি কিন্তু কেন যাব? ডিসিশন। যাব না। চিতা কাঠ, আমি তোমার দিকে যাব না। খাদ, আমি তোমার দিকে যাব না। কেন যাব না? আমি আনন্দ পুরস্কার পেয়েছি, আমার সংসারে কত আনন্দ, আমার ছেলে জন্ম হয়েছে, আমার স্ত্রীর মুখে কত আনন্দ, আর আমি শেষ হয়ে যাব? ঘুরে দাঁড়াবো। ভাবছি নয়, ঘুরে দাঁড়াবোই এবার। কারণ সন্তানের মুখ ধরে একটি চুমো খাবো, সন্তানের মুখ ধরে একটি চুমো খাবো। আমরা জানি তাতারের জন্ম হয়েছে, সেই সন্তানের মুখ ধরে একটি চুমো খাবো। আমরা উল্লেখ করতে ভুলবো না, মধ্যযুগের ঈশ্বরী পাটনি নামক নৌকার এক নাজিকে দেবী অন্নপূর্ণা, সে বলেছিল কি চাস? আমি দেবী অন্নপূর্ণা, যা চাইবি তাই দেবো, বল কি চাস? মাগো, আমি কিচ্ছু চাই না, আমার ছেলে যেন ভালো থাকে। এটাই তো বক্তব্য তার। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। ঈশ্বরী পাটনি একবারে বলেনি আমার ছেলেকে মুখ্যমন্ত্রী করে দাও, আমার ছেলেকে প্রধানমন্ত্রী করে দাও, আমার ছেলেকে টাটা বিল্ডার করে দাও, আমার ছেলেকে মুকেশ আম্বানি করে দাও। কারণ
সে যে দেবী অন্নপূর্ণা সেটা ঈশ্বর পাননি, সে কাঠের সেঁউতি সোনার হয়ে যাওয়াতেই বুঝে গেছিল, কিন্তু কিচ্ছু চাইনি। আমার সন্তান যেন ভালো থাকে, মা সুখে শান্তিতে যেন কাটতে পারি সন্তানকে নিয়ে, এটাই চেয়েছিল। সন্তানের মুখ ধরে একটি চুমো খাবো, স্নেহের চুম্বন, আপত্য স্নেহের চুম্বন, বাৎসল্য প্রেমের চুম্বন আমার জীবনকে কন্টিনিউ রাখার ক্ষেত্র। আমরা যখন বাবরের প্রার্থনা পড়াবো তখন দেখব বাবরের ছেলে হুমায়ুন অসুস্থ, কোনো কবিরাজ তার অসুখ সারাতে পারছে না, তখন শেষ পর্যন্ত বাবর সিদ্ধান্ত নিল, হে আল্লাহ, পশ্চিম দিকে হাঁটু গেড়ে সে আল্লাহর কাছে প্রার্থনা জানালো, হে আল্লাহ, আমার ছেলেকে বাঁচিয়ে দাও। যদি একটা প্রাণের প্রয়োজন হয় তাহলে সেটা আমারটা নাও। এই পৃথিবীর রূপ রস গন্ধ, এই পৃথিবীর প্রকৃতি, এই পৃথিবীর অনেক রস আমি তো উপভোগ করেছি। আমার ছেলে ওইটুকু বয়স, এই যৌবনে পা দিয়েছে, তাকে বাঁচিয়ে রাখো। একটা প্রাণের যদি প্রয়োজন হয় তাহলে আমার প্রাণটা নাও। আমার সন্ততি স্বপ্নে থাক। শঙ্খ ঘোষ বাবরের প্রার্থনা লিখতে গিয়ে বলছেন, আমার সন্ততি স্বপ্নে থাক। ঈশ্বরী পাটনি অনন্দমঙ্গল কাব্যে বলছেন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আর শক্তি চট্টোপাধ্যায় তিনি বললেন, চিতা কাঠ, আমি যাব না। খাদ, আমি যাব না। সন্তানের মুখ ধরে একটি চুমো খাবো। যাব, যেতে তো হবেই একদিন, সেই যাওয়া তো সবারই আছে, কিন্তু এখনই যাব না। অর্থাৎ পৃথিবীতে মনে রাখবে একটি প্রাণী, আমার কথাটা তুমি ভালো করে ভাববে, পৃথিবীতে একটি প্রাণী হাসতে পারে। ভালো করে দেখবে, একটি প্রাণী হাসতে পারে। আমি এত চেষ্টা করেছি, আমার বাড়িতে 3টি বেড়াল আসে, এখন 1টি থেকে 3টি হয়েছে। কোথা থেকে আসে কে জানে। আমার পোষা বেড়াল তো নয়, কিন্তু মাঝে মাঝে বিছানাতে উঠে যায় দেখেছি। তো আমার কাছে আদর পাওয়ার জন্য আসে, তাই মাঝে মাঝে বলি যে একটু হাস, একটু হাস বাবা, লাফাচাপা তো করছিস। গড়াগড়ি দেয়, বুঝতে পারি লেজটা নাড়ছে মানে খুব আনন্দ পাচ্ছে। ভালো খাবার দিলাম, মাছ দিলাম, খুব উঠোনের মধ্যে খেলে নিল। 3টে বেড়ালই খেলছে, কিন্তু একটা বেড়ালকে আমি হাসাতে পারিনি। লেজ নাড়িয়েছে কিন্তু হাসেনি। পৃথিবীতে কোনো প্রাণী হাসতে পারে না, একটা প্রাণী ছাড়া। ওই জন্য হাসার যখন ক্ষেত্র আসবে তখন খুব ফ্রেশভাবে হাসার চেষ্টা করবে তুমি, কারণ ওটা তোমার খুব কপাল যেটা তুমি পেয়েছো, ওটাকে নষ্ট করো না। আমাদের অনেককে দেখি যে রামগুরুরে ছানা, তো আমি তো চাই যে খুব গুরুগম্ভীর ভাবে কোনো বিষয় ছাড়া অন্য টাইমে হেসে হেসেই পড়াতে, কিন্তু গুরুগম্ভীর ভাবলে তো হেসে হেসে পড়ানো যায় না। কোনো ব্যক্তি কারো মারা গেছে তখন সে হেসে দিল, যে নির্মাণ স্যার বলেছে মানুষ ছাড়া কেউ হাসতে পারে না, সেটা তো নয়। আমাদের হাসি যখন ক্ষেত্র আসে তখন অনেক মানুষ চেষ্টা করে না হেসে থাকার, ওইটা চেষ্টা করবে কতটা বেশি করে হাসা যায়, কেমন, কারণ ওইটা একমাত্র তোমারই সম্পদ। আর একটি দিক, সুইসাইড একটা প্রাণী করতে পারে। পৃথিবীতে আর কোনো প্রাণী আজ পর্যন্ত সুইসাইড করতে পারেনি, কোনো প্রাণী না। কোনো প্রাণী, ধরো তোমার বাড়িতে ছাগল আছে, সেই ছাগলকে তুমি সকালবেলায় বিরাট অপমান করলে, কারণ ও মুড়িতে মুখ দিয়ে দিয়েছে, বিশাল অপমান করলে, সেই অভিমানে ছাগলটা সে গলায় দড়ি নিয়ে মরে গেল। ছাগলটা গলায় দড়ি দেওয়া ছিল, সেই দড়ি অবস্থাতে জড়ানো গেছেনি, মারা গেছে আলাদা কথা। সুইসাইড
নিজে গিয়ে স্বেচ্ছায় আত্মহত্যা করা, আত্মহনন করা, আত্মহন্তারক, এই জায়গাটা কিন্তু মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী হতে পারে না। তাহলে শক্তি চট্টোপাধ্যায় ধীরে ধীরে আত্মহত্যা করছে, নিজেকে ধীরে ধীরে আত্মহত্যার রাস্তায় যাচ্ছে। আত্মহত্যা দুরকম ভাবে হয়। দেনাপানা গল্পে নিরুপমা সে আত্মহত্যা করেছিল, আর তোমার এলাকায় একটি মেয়ে দুষ্করে রেল লাইনে মাথা দিয়ে আত্মহত্যা করেছে। তোমার এলাকায় যে মেয়েটি আত্মহত্যা করলো, ও 8 ঘন্টার মধ্যে ডিসিশন নিয়েছে, রেলে গিয়ে মাথা দিয়েছে, ট্রেন চলে এসছে, ব্যাস মারা গেছে। আর নিরুপমা 6 মাস ধরে মারা গেছে। 6 মাস ধরে সে আত্মহত্যার ক্ষেত্র তৈরি করতে করতে তারপর মারা গেছে, না খেয়ে কথা নিজের প্রতি সে অবহেলা করে। তাহলে যাব মানে জীবনের ওই যে নদীর ওই স্রোতের মতো, যখন সেই যাবার আমাদের বয়সের ক্রম অনুযায়ী, সেই বয়সের অন্তিম পর্যায়ে আমার যখন সময় হবে, তখন আমি যেতে বাধ্য যখন হব তখন যাব। কিন্তু এখনই আমি যাব কেন? তার আগে আমি চলে যাব কেন? লাস্টে 2টি লাইন তুমি বুঝতে পারবে না, খুব ভালো করে বোঝার চেষ্টা করো। তোমাদেরও সঙ্গে নিয়ে যাব, কথা মানেটা বুঝবে, তোমাদেরও সঙ্গে নিয়ে যাব। তুমি প্রথমে বুঝতে পারবে যে তাহলে ও যাব না বলছে, ও ওদেরকেও পুড়িয়ে মেরে দেবে নিয়ে গিয়ে। ও নিজে গায়ে আগুন ধরাবে, ওদেরকে মেরে দেবে। অনেক লোকেরা আত্মহত্যা করে, নিজে মরছে, বাচ্চা ছেলেটাকে দেখবে পুড়িয়ে মেরে দিচ্ছে। ও কি মরতে চেয়েছে? না, জোর করে মেরে দিচ্ছে সে। তাহলে সেরকম বলছে কি না? শক্তি চট্টোপাধ্যায় এরকম কোনো কথা বলতে পারেন না এত স্ট্যান্ডার্ড একটা কবিতার শেষে। তাহলে কি বলছেন তিনি এখানে? অনেক গভীরে ভাবতে হবে তোমাকে। কিন্তু এখনই যাব না, তোমাদেরও সঙ্গে নিয়ে যাব। তাহলে আমি এখনই আত্মহত্যা করব না, আমি আগে প্ল্যান রেডি করে নিই, রাজধানী কখন টাইম জেনে নিই, তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি ওই অন্য একটা জায়গায় যাবো বলে রেল লাইন তখনই পেরিয়ে থেকে তোমাদেরকে মেরে দেবো। এটা নয়, কিন্তু এক বিন্দু নয়, এক বিন্দু ভাববে না তুমি। আমি একাকী যাব না, তোমাদেরকে ভালো রেখে, তোমাদের সুন্দর হাসি মুখ দেখে, তোমাদের সচ্ছল অবস্থা দেখে, তোমাদের সেই স্মৃতিগুলোকে, তোমাদের সেই পজিটিভ স্মৃতিগুলোকে নিয়ে তারপর যখন সময় হবে তখন আমি যাব এবং তৃপ্তি সহকারে যাব। তোমাদের বডিগুলোকে নিয়ে যাওয়া নয়, তোমাদের পজিটিভ স্মৃতিগুলোকে নিয়ে যাওয়া। একাকী যাব না অসময়ে। আমি এই অবস্থায় তোমাদেরকে ফেলে দিয়ে যাব না, কারণ তোমরা এখন ভালো নেই। আমাকে তোমাদের মাঝেই থাকতে হবে। আমার এই সংসারকে আরো সুন্দর করে তুলতে হবে, আমার এই সংসারকে আরো সৌষ্ঠব করে তুলতে হবে, আমার এই সংসারকে আরো আরো সুন্দর সৌষ্ঠব সৌন্দর্যময় করে তুলে তারপর তোমাদের সেই ভালোবাসাগুলোকে নিয়ে আমি যাব। একা আমি যাব না, তোমাদেরকে আমার সেই তোমাদের প্রেম ভালোবাসাগুলোকে নিয়ে আমি যাব। তোমাদের মানে বডিগুলোকে নয়। আমি একাকী যাব না, মানে আমি একাই যাব, কিন্তু তোমাদের সেই ভালোবাসাগুলোকে নিয়ে যাব। তো এই আমরা কবিতার আমরা যে শেষ অংশটি বললাম, সেই শেষ অংশটি তোমার কাছে পরিষ্কার হলো, কারণ তোমার কাছে এই জায়গাটা কিন্তু খুব বিভ্রান্তমূলক হয়ে যাবে। কখনোই কবি এরকম বলতে পারেন না। কবি ছেলেকে নিয়ে গিয়ে পুড়ি মেরে দেবেন, এরকম হয়? ছেলের মিষ্টি হাসিটা নিয়ে যাবেন, স্ত্রীর ওই সুখী জীবনটাকে নিয়ে যাবেন। তোমার কাছে পরিষ্কার লাস্ট লাইন? তোমার কাছে লাস্ট লাইন ক্লিয়ার? এইবারে আমি আসছি যে স্যার আপনি তো বললেন ব্যক্তিগত কথা দিয়ে কবিতা হবে না। শক্তি চট্টোপাধ্যায় তিনি তার ব্যক্তিগত কথা বলছেন এটা, আর আপনি সেই ব্যক্তিগত কথা বলেন, এইটাকে আমি সমগ্রতে ফেলুন। একটু সময় লাগবে, সমগ্রতে ফেলে দিচ্ছি। ব্যক্তিগত এটা ক্লিয়ার থাকলে সমগ্রতে জাস্ট আমি ফর্মুলায় ফেলে দেবো। 70-এর দশক, কোন দশক বললাম? 70-এর দশক। এই কবিতাটি তুমি দেখতে পাচ্ছ যে এই কবিতাটি তিনি লিখছেন 1980 খ্রিস্টাব্দে। এই কবিতাটি 79 খ্রিস্টাব্দে এই কবিতাটি দেশ পত্রিকায় বের হয়েছে। 70-এর দশক।
79 খ্রিস্টাব্দে বের হচ্ছে, মানে 70 দশক এন্ডে একদম। যদি তুমি ভারতবর্ষের রাজনীতির ইতিহাস দেখো, দেখতে পাবে 70 দশক আমাদের ভারতবর্ষ স্বাধীন হলেও উত্তাল রাজনৈতিক অবস্থা। এই 70 দশকে কিন্তু জরুরি অবস্থা হয়েছিল, সরকার জরুরি অবস্থা জারি করেছিল। জরুরি অবস্থা কি অবস্থা হয়েছিল জানো? জরুরি অবস্থায় যে দোষ করেনি, যে যুবক ছেলে, তাকেও গুলি করে দিয়েছে পুলিশ, তাকে পর্যন্ত গুলি করে মেরে দিয়েছে। নকশাল আন্দোলন, আমি যখন বাবরের প্রার্থনা কবিতা পড়াবো তখন আমি নকশাল আন্দোলনে খুব ডিটেলস আলোচনা করব, কিন্তু আমি এখানে শুধু বলে রাখছি 70 দশক ভালো নেই। কে ভালো নেই? মীনাক্ষী ভালো নেই। মীনাক্ষী মানে শক্তি চট্টোপাধ্যায়ের স্ত্রী নয়, এখানে মীনাক্ষীরা ভালো নেই, তিতিররা ভালো নেই, দাতাররা ভালো নেই। কারা? আমাদের সমাজে মানুষ, সন্তানেরা ভালো নেই। এইটা প্রতীক হিসেবে দেখো তুমি। শক্তি চট্টোপাধ্যায় ফ্যামিলি থেকে বেরিয়ে যাও তুমি। 70 দশক উত্তাল রাজনৈতিক অবস্থায় আমরা পিতারা শান্তিতে নেই। আমাদের সন্তান কলেজে পড়তে গেছে, আমরা টেনশনে ভুগছি, যে কোনো সময় আক্রমণ হবে, যে কোনো সময় গুলি করে দিতে পারে। সুভাষ মুখোপাধ্যায় একটি কবিতা লিখেছিলেন এই 70 দশককে নিয়ে, কেন এলো না। ছোট্ট মেয়ে, তার বাবা বাড়িতে জিনিসপত্র আনতে হবে তো, বাজার করতে গেছে, তার বাবা ফিরছে না, সন্ধ্যা হয়ে গেছে। স্ত্রী, ছোট্ট একটি সন্তান আর পিতা, ফ্যামিলির মেম্বার। বাবা ফিরছে না, সন্ধ্যা হয়ে গেছে, রাত 8টা বেজে গেল। চিন্তা করো একবার। সেই মেয়েটি, ওই 7 বছর বয়স্ক ওই মেয়েটি বলল, মা আমি একটু বাড়ির ওই কোণটা থেকে দেখে আসবো। মা বললো, বেশি দূরে যাস না, বাড়ির কোণে গিয়ে দেখে আয়, মানে বাড়ির রাস্তার কোণে। সে মেয়েটি বলে, ঠিক আছে মা, রাস্তার কোণ থেকে যাবো না। এবার ছোট মেয়ে তো, রাস্তার কোণে দাঁড়িয়ে আছে, 10 মিনিট 15 মিনিট, বাবা আসছে না। রাস্তার দিকে তাকিয়ে আছে, মনে হলো একটু এগিয়ে গিয়ে দেখি, আর একটু এগিয়ে গিয়ে দেখি। রাত 1টার সময় বিধ্বস্ত অবস্থায় বাবা ঢুকছে। বাবা ঢুকে জানতে পারলো যে মেয়ে তাকে খুঁজতে গেছে, সেই মেয়ে আর ফেরেনি। মেয়ে আর ফিরলও না। পরের দিনে মেয়ের ডেড বডি ফিরল। 70 দশক, কি অন্যায়! এই 70 দশক রাজনৈতিক উত্তাল পরিবেশ এবং আমাদের সমাজ জীবন, আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের শান্তিময় জীবনকে তছনছ করে দিয়েছিল। অথচ আমরা স্বাধীন দেশ। তাহলে এই সময় আমরা যারা সিনিয়র, এই সময় যারা শক্তি চট্টোপাধ্যায় মানে প্রতীক বলছি, এই সময় আমরা যারা 40 বছর বয়স্ক ব্যক্তি, যারা 50 বছর বয়স্ক ব্যক্তি, তারা কি উত্তাল রাজনৈতিক অবস্থা থেকে তারা পালিয়ে যাব, তারা মরে যাব, না তারা ঘুরে দাঁড়াবো? যে অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আমাদের সংসারে, আমাদের সমাজে শান্তি ফিরিয়ে আনবো, তারপরেই আমাদের মৃত্যু হোক, অসুবিধা নেই। কিন্তু এই সুখ, এই স্বপ্ন, এই শান্তিকে নিয়েই আমরা যাব। এইটুকু জায়গা তুমি বুঝতে পারবে কবিতাটা বেরিয়ে গেল। ব্যক্তি জায়গা থেকে সমগ্র জায়গায় কবিতাটা পৌঁছে গেল। একদম তোমাকে 70 দশকের সামাজিক, রাষ্ট্রনৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক পরিবেশ নিরিখে তুমি দেখলেই বুঝতে পারবে যে এই কবিতা ব্যক্তিগতভাবে শক্তি চট্টোপাধ্যায়ের আর রইল না। ব্যক্তিগতভাবে কবিতা শুরু হয়েছে, কিন্তু কখনো তোমার করে তোমাকে ভাবিনি। সমাজের একজন মানুষ, সেই মানুষ সমাজের কথা ভাবে না। কার কথা ভাবে? আমরা যারা সমাজে বাস করি, কার কথা ভাবি? আমরা শুধু আমাদের কথা ভাবি। কখনো তোমার করে তোমাকে ভাবিনি। তুমিটা কে? আমার দেশ? তুমিটা কে? আমার সমাজ? তুমিটা কে? আমার রাজ্য? আমরা তাকে ভাবি। যেদিন ভাববো সেদিন আনন্দ পাবো। সেই দিনে ভেবে এবং সেই কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে তারপরে যদি মরে যায়, সে মরে গেলেও জানবো তোমাদের সঙ্গে নিয়ে গেছি আমি। ক্ষুদিরাম আজও বেঁচে আছে। ক্ষুদিরাম ওই এত কম বয়সে মরে গেলেও ক্ষুদিরাম বলতে পারে, আমি কিন্তু মরে যাইনি, আমি তোমাদেরকেও নিয়ে গেছি। আমার দেশের প্রতি ভালোবাসা।
ক্লিয়ার তোমার কাছে কবিতা? কবিতা ব্যক্তি থেকে সমগ্রতার জায়গায় নিরিখে তোমার কাছে পরিষ্কার?